চরমোনাই উনি ঐক্যের সূচনাকারী, উনি কাণ্ডারি, উনি শুরু করলেন। আবার উনি এককভাবে একাই কেন বের হয়ে আসলেন, এই এক প্রশ্ন আমাদের বিভিন্ন জনের মধ্যে, সারা বাংলাদেশের জনগণের মধ্যেই কম বেশি আছে। এই বিষয়টা আমি যেহেতু জেলার দায়িত্বে আছি, সে কারণে আমার কাছে এর তথ্য আমার কাছে আছে। তো সর্বশেষ যে বিষয় সেটা আমি একটু সংক্ষেপে আপনাদের সামনে, আসলে হয়তো আপনাদেরও জানা আছে, তারপরেও আমি যতটুকু শুনে আসছি, আমি যতটুকু জানি, শুধু আপনাদের জ্ঞাতার্থে নয়, আপনাদের সাথে পরামর্শ বা অবগতির জন্য আমি বলছি। আমাদের চলতি মাসের 12 তারিখে কেন্দ্র থেকে, একেবারে ভূমিকা ছাড়াই আমি বলি, কেন্দ্র থেকে আমাদেরকে হঠাৎ করে একদিনের নোটিশ করলেন পীর সাহেব চরমোনাই। রামপুরাতে বাংলাদেশ টেলিভিশন সেন্টার বিটিভির সামনে আমাদের নিজস্ব একটা মাদ্রাসা আছে, জামিয়া কারিমিয়া, ইফতা পর্যন্ত মাদ্রাসা, অনেক বড় মাদ্রাসা। তো ওইখানে প্রোগ্রামটা হলো 12 তারিখে, আমাদেরকে বিশ্বহুজুর ডাকলেন। আমাদের সাংগঠনিক জেলা হলো 87টা, মানে কাজের সুবিধার্থে জেলাকে সাংগঠনিকভাবে ভাগ করা আছে। যেমন পাবনা 2 জেলা, পূর্ব আর পশ্চিম, এভাবে অনেক সংগঠনেরই এমন আছে। তো আমাদেরও 87টা জেলার সভাপতি এবং সেক্রেটারি এবং 300 আসনের এমপি পদপ্রার্থীদেরকে হুজুর আমাদেরকে আহ্বান করলেন। সেই আলোকে আমার সেক্রেটারি এবং আমাদের 5 আসনের মনোনীত প্রার্থী সহ সারা দেশ থেকে সকল প্রার্থীরাই আমরা ওই প্রোগ্রামে উপস্থিত ছিলাম। সেখানে প্রায় আমরা সারা দেশ থেকে আগত পীর সাহেব চরমোনাই থেকে শুরু করে দায়িত্বশীলরা প্রায় 5 থেকে 550 মানুষের কম বেশি উপস্থিত। সেই প্রোগ্রাম শুরু হলো 12 তারিখ মাগরিবের নামাজ পড়েই রামপুরা মাদ্রাসার লিফটের 6 তলায়। ওইখানে সাংবাদিক এলাও ছিল না, এবং ভিতরে যারা ছিল তাদের অডিও, ভিডিও, ছবি ইত্যাদি এগুলি নিষেধ ছিল। রুদ্ধদ্বার এক প্রোগ্রাম, এই প্রোগ্রাম মাগরিব থেকে শুরু করে একেবারে রাত 1:30টা পর্যন্ত বিরামহীনভাবে চলতে থাকে। তো সেখানে পীর সাহেব থেকে শুরু করে সকল নেতৃবৃন্দ ছিলেন। হুজুর সভাপতির উদ্বোধনী বক্তব্যে আমাদেরকে এভাবেই বললেন যে, দেখেন, শুরুতে আমরা কওমি ঘরানার ওলামায়ে কেরাম যারা, তাদেরকে নিয়ে আমরা একসাথে হওয়ার জোট বলি, সমঝোতা বলি, যেটাই বলি, সেটা শুরু করেন হলো পীর সাহেব চরমোনাই। সেই আলোকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের আল্লামা মামুনুল হক সাহেবের দল বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস, নিজামে ইসলাম এবং জমিয়তে উলামা ইসলাম, কওমি ঘরানার এই 5টা দল একত্রিত হয়ে শুরুতে 5টা দল একমত হলো যে আমরা আগামী নির্বাচনে আলোচনার ভিত্তিতে আমরা এই 5 দল নির্বাচনে অংশগ্রহণ করব। পরবর্তীতে আপনারা জানেন আমিরে জামাত উনি চরমোনাইতে গেলেন পীর সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ করার জন্য। সেখানে আলোচনার পরে উনি বললেন যে, আপনি যে সিদ্ধান্ত নিছেন এটা তো ভালো সিদ্ধান্ত, তো এর সাথে আমিও একমত। 6 দল হলো। এরপরে আসলেন হলো জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এবং ডেভেলপমেন্ট পার্টি, এই টোটালি 8 দল হলো। একেবারে সংক্ষেপে আমি বলছি, 8 দল হওয়ার পর 8 দল বিভিন্ন দাবি দোবা নিয়ে এক বাক্স নীতিতে পিয়ার, বিচার, সংস্কার, এই দাবিগুলি নিয়ে সারা দেশের সকল বিভাগীয় শহরগুলিতে, বিভাগীয় শহরগুলিতে তারা কি করলেন, প্রোগ্রাম করলেন। আপনারা দেখছেন সেখানে ব্যানারে লেখা ছিল আন্দোলনরত 8 দল, তখনও 11 দল হয়নি। তো বিভাগীয় সমাবেশগুলি যখন শেষ হয়ে গেল, তখন 8 দলের লিয়াজু কমিটিতে আলোচনার প্রয়োজন দেখা দিল যে এখন আমাদের আসন সমঝোতা, এটা নিয়ে আলোচনা হওয়া দরকার। আসন সমঝোতার ক্ষেত্রে আমাদের একটা স্লোগান ছিল, যেখানে যার অবস্থান ভালো 8 দল মিলে সকলেই আমরা সেখানে একক প্রার্থী দিয়ে তাকে আমরা সমর্থন দিব। এই স্লোগানের ভিত্তিতে সমঝোতা, আসন সমঝোতার কথা আসলো। যাই হোক, দীর্ঘ সময় পরে এসে হলেও ডিসেম্বর মাসের 9 তারিখে
ডিসেম্বর মাসের 9 তারিখে সর্বপ্রথম একটা বৈঠক হলো আসন সমঝোতা নিয়ে। মুফতি সাহেব আসো, সামনে আসো। আসন সমঝোতা নিয়ে সর্বপ্রথম বৈঠক হলো ডিসেম্বর মাসের 9 তারিখে। তখন 11 দল হয়নি, 8 দল। তো এই 8 দলের আসন সমঝোতা নিয়ে লিয়াজু কমিটি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বসে, আমরা জানি যে আমাদের সংসদীয় আসন হলো 300। এই 300 আসনের মধ্যে 1 থেকে 100 আসন পর্যন্ত 8 দলের লিয়াজু কমিটিতে চুলচেরা বিশ্লেষণ এবং আলোচনার ভিত্তিতে, ওই যে আমাদের স্লোগান ছিল যেখানে যার অবস্থান ভালো, এই আলোকে সিদ্ধান্ত আসলো, রায় আসলো যে ইসলামী আন্দোলন 34টা আসনে, 35টা আসনে অন্যান্য দলের থেকে তাদের অবস্থান ভালো। 8 দলের লিয়াজু কমিটিতে মিটিংয়ে এই সিদ্ধান্ত হলো, প্রথম বৈঠক মানে আসন সমঝোতার যে প্রথম বৈঠক, সেখানে 35টা আসন, 1 থেকে 35 আসন, 100 আসন, 1 থেকে 100 আসনের মধ্যে 35টা আসনে 8 দল বসে এই সিদ্ধান্তে উপনীত হলো যে ইসলামী আন্দোলনের অবস্থান 35টা আসনে ভালো। বাকি 12টা আসন সব দলেরই দাবি। ইসলামী আন্দোলনও বলছে আমাদের অবস্থান ভালো, জামাত ইসলামী বলছে আমাদের অবস্থান ভালো, আরো অন্যান্য দলও বলছে ভালো। তো ওই মিটিংয়ে এই 12টা আসন নিয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় অমীমাংসিত অবস্থায় থেকে যায়। বাকি 35 আর 12 গেলে আর হলো 53টা আসন থাকে 100-র মধ্যে। এই 53 আসনের সামান্য কয়েকটা আসন ভিন্ন ভিন্ন দলের মধ্যে বন্টন হলো, তাদের অবস্থান ভালো। বাকি প্রায় 48টা আসন এটা হলো জামাতের পক্ষে চলে গেল। এবং ওই মিটিংয়েই সিদ্ধান্ত হলো যে আমরা বাকি 200 আসন নিয়ে অমুক দিন আমরা বসবো, এই 8 দলের লিয়াজু কমিটি। তো এই সিদ্ধান্ত হয়ে ওই মিটিং ওই দিনকে শেষ হয়ে গেল। পরবর্তীতে বাকি 200 আসন নিয়ে আর বসাবসি হয় না, সময় খালি ক্ষেপণ হচ্ছে, লেন্দি হচ্ছে। তো বিষয়টা নিয়ে পীর সাহেব হুজুর বললেন যে আমাদের মধ্যে কিছু বিষয় প্রশ্নর সৃষ্টি হতে থাকলো যে কেন বসা হচ্ছে না। তৃণমূল থেকে সব সংগঠনের দায়িত্বশীলরা, তাদের মধ্যে একটা সংশয়, এখানে কথা ছিল যে এককভাবে নমিনেশন পেপার কেনা, কিন্তু এককভাবে নমিনেশন পেপার কেনা হলো না। এককভাবে নমিনেশন দাখিল সেটাও সম্ভব হলো না। এককভাবে নমিনেশন পেপার কেনাও হলো না, দাখিল করাও হলো না। এই নিয়ে জনমনে একটা প্রশ্ন। সে কারণে পীর সাহেব হুজুর বললেন যে আমি ডাক্তার শফিক সাহেবরে আমি ফোন দিয়ে বললাম যে ভাই, আমাদের বাকি 200 আসনের যেটা এখনো অমীমাংসিত রয়েছে, আলোচনায় আসেনি, এটা নিয়ে আমাদের আলোচনা হওয়া দরকার। হুজুর বললেন যে আলোচনা, ওনার সাথে আমার ফোনে কথা, উনি আমাকে বললেন যে প্রথম আলো এবং হলো আমার দেশ পত্রিকা একটা জরিপ করছে, যেটা আপনারাও জানেন হয়তো। হুজুরকে আমিরে জামাত বললেন যে আপনি ওই প্রথম আলো আর হলো আমার দেশ পত্রিকার, আমার দেশ তো না, হ্যাঁ আমার দেশ, এই পত্রিকা একটা জরিপ করছে যে কোন দলকে কত % মানুষ ভোট দিতে চায়, কাদের কত % ভোট আছে। সেখানে জরিপ করছে যে 0.1% ইসলামী আন্দোলনের হলো জনসমর্থন। ডাক্তার শফিক সাহেব ওই পার্সেন্টেজটা হুজুরকে হলো দেখালেন বা শুনালেন যে আপনাদেরকে তো আসন অনেক দেওয়া হয়ে গেছে, আপনাদেরকে তো আসন অনেক দেওয়া হয়ে গেছে। বললে কিভাবে? বলে যে কেন আপনি হলো আমার দেশ আর হলো প্রথম আলোর জরিপ দেখেননি? সেখানে তো আপনাদের কোনো পার্সেন্টেজই নাই। হুজুর বললেন যে এই কথা শুনে আমার মধ্যে প্রশ্ন জাগলো যে বিষয়টা কি, এটা এমন তো হওয়ার কথা না, জরিপের কথা তো এখানে আসার কথা না। যাই হোক, তো হুজুর বললেন যে আমি তখন ওনাকে বললাম যে ভাই তাহলে বাকি 200 আসনের বিষয় নিয়ে আমরা যে 100 আসনে যেভাবে আমাদের চুলচিরা বিশ্লেষণ হলো 8 দলের লিয়াজু কমিটিতে,
আসেন আমরা বসি, বসে যদি 8 দলের লিয়াজু কমিটি বলে যে না বাকি 200 আসনে ইসলামী আন্দোলনের কোনো অবস্থান নেই, তাহলে আমার কোনো সমস্যা নেই, আমার কোনো প্রশ্ন নেই, আমার কোনো আপত্তি নেই। তো যাই হোক, ইতিমধ্যে হুজুর বললেন যে ইতিমধ্যে তারা এককভাবে এনসিপি, এলডিপি, এবি পার্টি তাদের সাথে তারা ঐক্যের আলোচনা করে ফেলছে, তাদেরকে এই 8 দলের অন্তর্ভুক্ত করে ফেলছে। শুধু তাই নয়, বাকি জামাত ইসলাম ব্যতীত বাকি 7 দলের সাথে কোনো প্রকার আলোচনা এবং মিটিং পরামর্শ ছাড়াই তারা কি করল, এনসিপিকে 35টা আসন এককভাবে দিয়ে দিল। হুজুর বললেন যে এমন 35টা আসন দেওয়া হলো, 30টা আসন দেওয়া হলো যেই আসনগুলি ইসলামী আন্দোলনের সম্ভাবনাময়, যেখানে ইসলামী আন্দোলনের অবস্থান ভালো, এবং তারা রাজনৈতিক কৌশল হিসাবে, পলিটিক্সের অংশ হিসাবে তারা কি করলো, ওই এনসিপিকে দেওয়া আসনগুলিতে তারা কি করেনি, প্রার্থিতা দেয়নি, জমাই দেয়নি, তারা নমিনেশন কেনেই নাই জামাত ইসলামী। পক্ষান্তরে তারা ইসলামী আন্দোলনের সকল সম্ভাবনাময় আসন সহ সকল আসনেই তারা কি করছে, নমিনেশন পেপার উত্তোলন করছে, দাখিলও করছে। যেমন খোদ আমাদের নায়েবে আমির, তার আসনেও জামাত ইসলামী নমিনেশন পেপার কিনছে। কিন্তু ইসলামী আন্দোলন জামাতের আমির, নায়েবে আমির, তাদের সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল যারা, তাদের এই আসনগুলিতে ইসলামী আন্দোলন কি করেনি, কোনো নমিনেশন পেপার উত্তোলনও করেনি, দাখিলও করে নাই। কারণ সমঝোতা হবে, আর সমঝোতা হলে আমিরের আসনে তো সেখানে নমিনেশন পেপার উঠানো বা দাখিল করার কোনো প্রশ্নই ওঠে না। সে কারণে আপনারা জানেন যে ইসলামী আন্দোলন 300 আসনে কিন্তু কি করতে পারে নাই, করে নাই, 300 আসনে নমিনেশন দাখিলও করতে পারে নাই, কারণ উঠাই নাই, দাখিল করবে কেমনে। অথচ 2018 সালের নির্বাচনে ইসলামী আন্দোলন কিন্তু কি 300 আসনে নমিনেশন পেপার কিনছে, নির্বাচনও করছে। কিন্তু এবার যেহেতু সমঝোতা হবে, সে কারণে জামাতের যে জায়গায় ভালো অবস্থান, তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের যে আসনগুলি, সেই সকল আসনগুলিতে ইসলামী আন্দোলন কোনো নমিনেশন পেপার কেনে নাই। তো যাই হোক, হুজুর বললেন যে আমার সংশয় বাড়তে থাকলো। ইতিমধ্যে আমাদের নায়েবে আমির ফয়জুল করিম সাহেব, ওনাদের যে নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তার সাথে তিনি যেহেতু লিয়াজু কমিটির প্রধান, তার সাথে দেখা করার জন্য গেছেন তার বাড়িতে। তার পিএস ফোন ধরে বলছে যে আসলে উনি অসুস্থ, তার সাথে হলো দেখা করা যাবে না। তো বলে ঠিক আছে, তাকে আমরা একবার দেখে আসি। বলে এতটাই অসুস্থ যে ডাক্তার তাকে কথা বলতেও নিষেধ করছেন। কিন্তু পরবর্তীতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বলছেন যে আমরা খোঁজ নিয়ে দেখছি যে তারা ওই সময় এনসিপির সাথে তার বাসাতে মিটিং করতেছিল। 1-1.5 ঘন্টা নিচে দাঁড়ায় থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফেরত আসছে, এতেও একটা সংশয়ের সৃষ্টি হয়েছে। পরবর্তীতে হুজুর বললেন যে সংশয় যখন বাড়তে থাকলো, আমি ডাক্তার শফিক সাহেবরে আবার ফোন করে বললাম যে ভাই, আপনি বলেন তো যে আসলে জামাত ইসলামী কতগুলি আসনে নির্বাচন করতে চায়, জামাত ইসলামের চাহিদাটা কি, 300 আসনের কত আসনে তারা নির্বাচন করবে। তখন হুজুর বললেন যে আমাকে আমিরে জামাত উত্তর দিলেন যে এটা হলো টপ সিক্রেট, একান্ত গোপনীয় বিষয়, এটা কাউকে বলা যাবে না। তো হুজুর বললেন যে ভাই, আমি আপনার শরীক, আপনি আমার সাথে আলোচনা ছাড়া বাকি 3 দলকে নিয়ে আসলেন, তাদেরকে আপনি আপনার ইচ্ছা মতো আসন দিয়ে দিলেন। আমরা সমঝোতা হবে এই আশায় আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আসনগুলিতে আমরা নমিনেশন কিনলাম না, দাখিলও করলাম না। আপনারা পক্ষান্তরে আমাদের সকল আসনে, যেখানে আমাদের নায়েবে আমিরের আসন, পিসা হুজুর তো আর কোথাও উনি নির্বাচনের জন্য নমিনেশন পেপার কেনেন নাই, তাহলে অটোমেটিকলি আমাদের নায়েবে আমির উনি কিন্তু কি করতেছেন, যেহেতু এখন কেন্দ্রীয় নেতৃবৃন্দের শীর্ষে নির্বাচন করার দিক থেকে, তার আসনে আপনারা নমিনেশন পেপার কিনলেন। তো এই আসন সমঝোতা বা নির্বাচন নিয়ে আমার তো সংশয় সৃষ্টি হচ্ছে। আপনি বলেন তো আসলে জামাত ইসলামী কতগুলি আসনে নির্বাচন করতে চাই। উনি বললেন যে এটা বলা যাবে না, এটা সিক্রেট বিষয়, এটা গোপনীয় বিষয়, এটা বলা যাবে না। হুজুর বললেন যে তখন সংশয় আমার আরো বেড়ে গেল। এক পর্যায়ে এসে আমি আপনাদেরকে ডাকছি, যেহেতু আপনারা
নেতৃবৃন্দ এবং প্রার্থী আপনারা। এখন আপনারা বলেন যে এই পরিস্থিতিতে আমার কি করণীয়। এবং হুজুর বললেন যে আমাদেরকে ওনারা আসন দেবে, এমন কিছু আসন যেই আসনগুলিতে ইসলামী আন্দোলনের জেতার কোনো ধরনের সম্ভাবনা নাই। তার একটা উদাহরণ যদি আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, যেমন আমাদের এই আসনের প্রার্থী ইকবাল ভাইয়ের সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে, প্রায় প্রতিদিনই কথা হতো এই সর্বশেষ সাংবাদিক সম্মেলনের আগ পর্যন্ত। উনি এক আলোচনায় আমাকে বললেন যে রবিউল ভাই, এই 5টা আসনের তো আপনাদের একটা আসন থাকতেছে। উনি আমাকে বলতেছে আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত আমি জানি না, কিন্তু উনি আমাকে জানাচ্ছেন যে আপনাদের তো একটা আসন থাকবে। তা আমি আগ্রহ ভরেই তাকে জিজ্ঞেস করলাম যে ভাই কোন আসন থাকতে পারে। উনি আমাকে বললেন যে 2 আসন থাকবে, আপনাদের আফজাল কাসেমি যেখানে দাঁড়াইছে এই আসনটা আপনাদের থাকবে। আমি বললাম সিদ্ধান্ত কার? উনি বললেন যে এটা হলো আমাদের কেন্দ্র থেকে জানাইছে। আমি বললাম ভাই হতে পারে আপনার কেন্দ্র আপনাকে বলতে পারে, কিন্তু আমার কেন্দ্র তো আমাকে বলে নাই। তো কেন্দ্রীয় পিসাবুদুর বললেন যে এমন কিছু আসন দেওয়া হবে ইসলামী আন্দোলনকে যেই আসনগুলিতে ইসলামী আন্দোলনের জিতার কোনো ধরনের সম্ভাবনা নাই। আপনারাও জানেন যে এই 2 আসন যেটা আমাদের সুজানগর, আমিনপুর, বেড়ার আংশিক, এই আসনটা বিএনপির নির্ধারিত আসন, যেই জায়গাতে জামাত ইসলাম এই 5টা আসনের মধ্যে সবচেয়ে দুর্বল, ইসলামী আন্দোলন সবচেয়ে দুর্বল, এবং বিএনপি প্রার্থী এতই জনপ্রিয় যে তার জনপ্রিয়তার কারণে তুহিন সাহেব যিনি হলো কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি, তাকে নিয়ে যাওয়া হয়েছে চাটমোহরে, সেলিম রেজা হাবিবকে ওখানে দেওয়া হয়েছে। এই রকম কিছু আসন ইসলামী আন্দোলনকে দেওয়া হবে। তো হুজুর বললেন যে আমাকে রাজনৈতিকভাবে আমাকে ঘায়েল করা, এনসিপি এবং মামুন সাহেবের দল, মামুন সাহেবের যে আসন 13 আসন, সেখানে তারা নমিনেশন পেপার কি করেনি, উত্তোলনই করেনি। মামুন সাহেব এবং আমাদের যে কওমি ঘরানার যেই দল এবং এনসিপির সাথে রাজনৈতিকভাবে আমাদেরকে প্রতিপক্ষ এবং দ্বন্দ্বের একটা সৃষ্টি করা, এমন কিছু আসন আমাদেরকে দেওয়া যে আসনগুলিতে জেতার আমাদের কোনো সম্ভাবনা নেই। এহেন পরিস্থিতিতে আমি আপনাদেরকে ডাকছি, হুজুর আমাদেরকে বললেন যে আমার কি করণীয়, আপনারা পরামর্শ দিবেন, আপনারা মজলিসের শুরা সদস্য, সেই অনুযায়ী আমি সিদ্ধান্ত নেব। ওখানে উপস্থিত যারা ছিলেন তারা বললেন যে হুজুর আসলে এই অবস্থায় থাকার সম্ভাবনা নেই বা না থাকলেই ভালো হয়। ম্যাক্সিমাম মানুষ বললেন, 2-1 জন বললেন যে একটা জনমনে প্রশ্নর সৃষ্টি হবে, কি উত্তর আমরা দেব, জনগণকে আমরা কি বুঝাবো, এটা তো জনগণ জানবে না, অতএব থাকাও যেতে পারে। তো হুজুর বললেন যে ঠিক আছে, আমি আগামীকালকে আমেলার মিটিং ডাকবো, আমেলার মিটিং, শোরার পরামর্শ এবং দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম যারা, বিশেষ করে হুজুর বললেন মুফতি আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহুম, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির এবং আমাদের বেফাকের সম্মানিত চেয়ারম্যান, এরকম মুরব্বীদের সাথে আমি আলোচনা করে তারপরে আমি সিদ্ধান্ত নিব এবং জাতির কাছে আমি উপস্থাপন করব যে আসলে এখানে থাকা সম্ভব কি সম্ভব না, থাকতে পারবো কি পারবো না। তো যাই হোক, সব মিলায়ে এই পরিস্থিতি বা এগুলির কারণে থাকতে পারেননি। এছাড়া যে কারণ শরিয়া আইন, তারপরে তারা 8 দলের কোনো আলোচনা ছাড়াই ইন্ডিয়ান হাই কমিশনের সাথে আলোচনা, এটা নিয়েও একটা সংশয় যে আসলে তারা তাদের সাথে কি আলোচনা করে, কি বলে, আমরা কিছুই জানি না, শুধু তারাই আলোচনা করে, কি সিদ্ধান্ত হয়। আবার বিএনপির তারেক রহমানের সাথে গিয়ে তারা আলোচনা যে আমরা কি করব, সামনে জাতীয় সরকার ইত্যাদি, এই বিষয়গুলি নিয়ে সংশয়, যেগুলি আপনারা জানেন। তবে ওই দিন 12 তারিখে একেবারে আমাদের যেই মাগরিব থেকে রাত 1টা পর্যন্ত যেই আলোচনা ছিল, সেখানে হুজুর এই আলোচনাগুলি ব্যক্ত করলেন। হুজুর বললেন শেষ কথা, হুজুর ওই সময় কান্না করছেন যে আমি নায়েবে আমির সাহেব, যে আমি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের হাত জড়ায় ধরে আমি বলছি যে ভাই, জাতির কাছে আমরা একটা কমিটমেন্ট দিছি, একটা ওয়াদা দিছি যে 1 বাক্স, উদ্দেশ্য ছিল কি, যেখানে যার অবস্থান ভালো, ইসলাম দেশ মানবতার খাতিরে, সেখানে আমরা কি করব, একটা বাক্স দেব। তো এখন আপনারা যদি আমাদের সাথে আলোচনাই না বসেন, যদি সমঝোতাই না আসতে পারেন, তাহলে জাতির কাছে কি উত্তর দেব? তারা বলছে সময় আছে, সময় আছে, সময় আছে। তো যাই হোক, এই পরিস্থিতির কারণে হুজুর সিদ্ধান্তে আসতে পারেননি, অথচ উনিই ছিলেন এই মানে সমঝোতার
সূচনাকারী, শুরুকারী, উদ্ভাবক, অথচ ওনারই আবার বের হয়ে আসতে হলো। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখছেন, হুজুর বলছেন যে আমাদেরকে এমন কেঁচা কলে ফেলাইয়ে দিছে, এই শব্দটাই ব্যবহার করছেন, কেঁচা কল। এমন কেঁচা কলে ফেলাইয়ে দিছে যে থাকলে থাকতে হবে এমনভাবে, মানে তাদের মতো করে থাকতে হবে, আর চলে আসলে একা একা চলে আসতে হবে।